শিক্ষার্থী বন্ধুরা, মেরিডিম মেডিকেল অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক কেয়ারের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা যে সলভ ক্লাসটা করব সেটা হচ্ছে যে অনলাইন এক্সাম 5। তোমরা অনেকে দিয়েছো এক্সামটা। তো চলো দেখি তোমরা এক্সামটাতে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের সমস্যা হয়েছিল, আমরা একটু সলভ ক্লাসের মাধ্যমে সেগুলো চেষ্টা করব সমাধান করার। তো আমরা যদি দেখি কোশ্চেনগুলো যদি দেখি, চলো দেখি। প্রথম যে কোশ্চেনটা ছিল, ঘাসফড়িং কোন শ্রেণীভুক্ত সদস্য? আমরা জানি ঘাসফড়িং হচ্ছে একটা আর্থ্রোপোডা পর্বের শ্রেণী হচ্ছে কোনটা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, এর পতঙ্গ ইনসেক্টা বলা হচ্ছে। আশা করি এইটাতে মনে হয় কারোর সমস্যা হয়নি। ঘাসফড়িংয়ের কিউটিকল নিম্নের কোনটি নির্মিত? বহিঃকঙ্কাল নিম্নের কোনটি দিয়ে আবৃত? তো আমরা জানি ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কাল হচ্ছে কিউটিকল দিয়ে আবৃত, এটাও আশা করি কারোর সমস্যা হয়নি। ঘাসফড়িংয়ের দেহ কয়ভাবে বিভক্ত? আমরা জানি ঘাসফড়িংয়ের দেহকে তিনটা অঞ্চলে ভাগ করা হয়, মস্তক, বক্ষ এবং উদর। তো আমরা জানি তিনটে ভাগে ভাগ করা হয়। ঘাসফড়িংয়ের কয়টি সন্ধিযুক্ত পা আছে? এখানে একটা ঝামেলা তোমাদের হয়ে গেছে। তোমরা কিন্তু জানো যে 3 জোড়া পা সন্ধিযুক্ত, তাই না? পতঙ্গ মানে হচ্ছে যার 2 জোড়া পাখনা এবং 3 জোড়া পা থাকে, তাকে আমরা পতঙ্গ বলি। তো প্রথমে কিন্তু এখানে বলা আছে 3, অনেকে 3 দাগিয়ে ফেলছো, আমি দেখলাম। আমি বলেছি কয়টি, তাহলে অ্যান্সার হবে 3 জোড়া, মানে 6টি। 3টি না, 6টি, 3 জোড়া। পৃথিবীতে এ পর্যন্ত কতটি প্রজাতির ঘাসফড়িং শনাক্তকরণ করা হয়েছে? আমরা বইতে সরাসরি দেওয়া আছে, এটা আজমল স্যারের বইতে দেওয়া আছে, 10,000। নিচের কোনটি ঘাসফড়িংয়ের প্রজাতি নয়? তো এখানে একটা জিনিস খেয়াল করো, পেরিপ্ল্যানেটে আমেরিকানা, এটা কিন্তু আমরা জানি সবাই, এটা হচ্ছে কোনটা বলো তো? এটা তেলাপোকার একটা প্রজাতি, তেলাপোকার সাইন্টিফিক নেম, তাই না? তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি, যেহেতু আমরা পেয়ে গেলাম যে পেরিপ্ল্যানেটে আমেরিকানা হচ্ছে তেলাপোকা, তাহলে অবশ্যই বাকিগুলো কী হবে? ঘাসফড়িং হবে। তো এটি হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এরকম কোশ্চেন অনেক সময় আসে, খেয়াল করো। আমি ঘাসফড়িং থেকে 100টা কোশ্চেন আমরা করেছি, সুতরাং সবগুলো কোশ্চেন একদম তো সহজ কোশ্চেন হবে তা না। কিছু কোশ্চেন থাকবে একটু ঘুরানো কোশ্চেন থাকবে। আমরা চাই যে একদম মানে নিখুঁতভাবে যে পড়াশোনা করছে তাকে বের করে আনার জন্য, যে ফার্স্ট হবে তাকে বের করে আনার জন্য কিন্তু দু একটা কোশ্চেন থাকবে যেগুলো একটু ঘুরানো কোশ্চেন থাকবে, একটু কম ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক সময় দু একটা দিয়ে দেওয়া থাকবে, কারণ একটা চ্যাপ্টার থেকে 100টা কোশ্চেন করতে গেলে কিন্তু সব কোশ্চেনই ইম্পর্টেন্ট কোশ্চেন হবে না। তবে এরকম কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে অনেক সময় দেখা যায় মেন পরীক্ষাতে এরকম কিছু কোশ্চেন থাকে, সেগুলোর একটা প্র্যাকটিস তখন হয়ে যায়। কোনটি সঠিক নয়? খেয়াল করো, ঘাসফড়িং পঙ্গুপাল, আমরা জানি ঘাসফড়িংকে লোকাস বা পঙ্গুপাল বলা হয়, অতি পরিচিত পতঙ্গ, এটা আমরা জানি, সত্যি কথা এটা। ঘাসফড়িং এক জোড়া অ্যান্টেনা বা 2টা অ্যান্টেনা বহন করে, সত্যি কথা। তাহলে অবশ্যই ডি নাম্বার হবে মিথ্যা কথা। ঘাসফড়িংয়ের এক জোড়া সরল পুঞ্জাক্ষী আছে, এখানে একটা সমস্যা, যে আসলে ঘাসফড়িংয়ে কিন্তু পুঞ্জাক্ষী এক জোড়াই আছে, কিন্তু সমস্যা হচ্ছে সরল, এই সরল শব্দটা সমস্যা। ওকে, তাহলে পুঞ্জাক্ষী কিন্তু সরল না, ওসেলি হচ্ছে সরলাক্ষী, তাই না? পুঞ্জাক্ষী হচ্ছে জটিল। তাহলে এটা হচ্ছে আমাদের এই ভুলটা ছিল, এইটার কারণে আমাদের এটা কী হয়ে যাবে, কোনটি সঠিক নয় হয়ে যাবে। ওকে, যে সরল কথাটাই আমাদের হচ্ছে, ওকে, মনে বুঝতে হবে জিনিসটা। আচ্ছা, বাদামি পঙ্গুপাল কোনটা? এখানে এটাও একটা কঠিন কোশ্চেন তোমাদের জন্য, অনেকে হয়তো সাইন্টিফিক নেম পড়ো না, বা যা মনে রাখবা সাইন্টিফিক নেম থেকে কিন্তু একটা কোশ্চেন আসে অনেক সময়। তো এখানে আমরা কী করে কোশ্চেনটা সলভ করবো? দেখো, একটা জিনিস খেয়াল করো, পঙ্গুপালকে আমরা বলি লোকাসটা, তাহলে দেখো এখানে লেখা আছে লোকাস মাইগ্রাটা, এটাই হচ্ছে আমাদের কী বলো তো, এটা হচ্ছে বাদামি পঙ্গুপাল। আর রাইস ঘাসফড়িং বলা হয় কোনটাকে? এটা প্রথমটাই হবে অ্যান্সার। এটা দিয়েছি এই জন্য যে এখন পঙ্গুপাল যে জিনিসটা আমরা জানো, গোটা ওয়ার্ল্ডে কিন্তু করোনার সঙ্গে সঙ্গে যে পঙ্গুপালের একটা কিন্তু আক্রমণ চলতেছে, তাই না? তো এই দুটা প্রজাতি একটু নাম মনে রাখবা, এই বাদামি পঙ্গুপাল আর রাইস ঘাসফড়িং, এই দুটো সাইন্টিফিক নেমটা একটু মনে রাখো, কারণ যেহেতু এই সময়ে কিন্তু এই গোটা ওয়ার্ল্ডে এটার একটা কিন্তু আক্রমণ চলতেছে এদের, এবং বাংলাদেশেও কিন্তু সন্দেহ মানে করা হচ্ছে, মানে বা আশঙ্কা করা হচ্ছে যে করোনার মধ্যেই হয়তো কিছুদিনের মধ্যে এরকম পঙ্গুপালের একটা আক্রমণ হতে পারে, তাই না? তো এই জন্য এই দুটো সাইন্টিফিক নেম একটু মনে রাখতে হবে। ঘাসফড়িং কোন বর্ণের প্রাণী? এখানে ঝামেলা আছে, বইতে 2টা বর্ণ বলা আছে, দেখবা, একটা বলা আছে বাদামি, একটা বলা আছে হলদে সবুজ। তো হলদে সবুজ মানে কিন্তু হালকা সবুজ, এটা আবার বইয়ের একদম লাস্টের একটা বক্সে বলা আছে পরিণত পানি হচ্ছে সবুজ বা হালকা সবুজ, তাই না? তো এটা মনে রাখবো আমরা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, কারণ বাকিগুলো কিন্তু একটাও ওরকম করে বলা নাই। তবে যদি অপশন এখানে থাকতো যে হলদে সবুজ বা বাদামি, তাহলে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো অ্যাকর্ডিং টু দ্য হাজারি স্যারের বই। ওকে, ঘাসফড়িংয়ের দেহ কী নির্মিত? আমরা জানি কাইটিন নির্মিত, ঘাসফড়িংয়ের দেহ কাইটিন নির্মিত। আচ্ছা, তারপরে চলে যাব, কোন স্তর থেকে নিঃসৃত পদার্থ দিয়ে কিউটিকল নির্মিত হয়? তো এটা মনে রাখবো, সেটা হচ্ছে যে হাইপোডার্মিস, এটা বলা আছে, হাইপোডার্মিস থেকেই কী হয়, একটা পদার্থ বেরোয় আসে, যেটাতে কী হয় আমার হচ্ছে কিউটিকল তৈরি হয় আর কি। তারপরে দেহের প্রতিটি খণ্ডকে কিউটিকল পুরু শক্ত পাতের মধ্যে যে গঠন করে তাকে কী বলা হয়? আমরা জানি কিউটিকলগুলো তৈরি করে স্ক্লেরাইট তৈরি করে। আচ্ছা,
তারপরে চলে যাবো যেটা ঘাসফড়িংয়ের পৃষ্ঠদেশের স্ক্লেরাইডকে কী বলা হয়, মনে রাখবো বক্ষদেশকে বলা হয় স্টার্নাম, আমাদের বুকের হাড্ডিটাকে বলা হয় স্টার্নাম, এর সঙ্গে মিল রেখে বলতে পারো। বক্ষদেশকে বলা হয় হচ্ছে কোনটা বলো তো, স্টার্নাম। বক্ষদেশ মানে অঙ্কীয় দেশ যেটা, সেটাকে বলা হয় স্টার্নাম। আর পৃষ্ঠদেশকে বলা হয় টার্গাম। যদি কখনো প্যাচ লাগে সুন্দর করে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্টার্নামটা কোথায় আসছে, আমাদের স্টার্নামটা আসছে হচ্ছে বক্ষদেশে। স্টার্নাম নামের যে অস্থিটা আছে এটা আছে বক্ষদেশে, ওকে। আর বক্ষদেশ মানে অঙ্কীয় দেশ, তাহলে অঙ্কীয় দেশ হবে হচ্ছে স্টার্নাম, আর পৃষ্ঠদেশ হবে হচ্ছে টার্গাম। দুই পাশকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে প্লিউরিন বলি। আচ্ছা, এখন দেখো পরের কোশ্চেনে দেখো, অঙ্কীয় দেশের স্ক্লেরাইডকে কী বলা হয়। তো মনে রাখবো যে অঙ্কীয় দেশের স্ক্লেরাইডকে আমরা কী বলবো, বললাম তো স্টার্নাম বলবো। আচ্ছা, ঘাসফড়িংয়ের পার্শ্ব দেশের স্ক্লেরাইডকে কী বলা হয়, পার্শ্বর পতে মনে রাখবো প্লিউরিন বলা হয়। তাহলে আমি আবার সলভ করে দিচ্ছি, ভালো করে মনে রাখবা। সামনে হচ্ছে স্টার্নাম, ওকে, সামনের দন্তের সাথে স্টার্নাম, পেছনে হচ্ছে টার্গাম, আর দুই পাশকে আমরা বলি হচ্ছে প্লিউরিন। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর স্ক্লেরাইডগুলো যে পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে তাকে কী বলা হয়, একে বলা হয় সুচার। এটা মনে রাখবো। কিউটিকলের কাজ নয় কোনটি, সবগুলোই কাজ মনে রাখবা কঙ্কাল হিসাবে কাজ করে না, কিউটিকল কখনোই কঙ্কাল হিসাবে কাজ করবে না। আচ্ছা, এবার যাব যেটা, সেটা হচ্ছে যে আমরা চলে যাব যেটা ঘাসফড়িংয়ের দেহের প্রথম অঞ্চল কোনটা। আমরা জানি তিনটে অঞ্চলের মধ্যে মস্তক, বক্ষ, উদর, তাহলে প্রথমটা হচ্ছে মস্তক। তারপরে মস্তকের আবরণ কোনটা, মস্তক হচ্ছে কাইটিন নির্মিত, সরাসরি বইতে বলা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা যাব সেটা সেটা হচ্ছে যে ভ্রূণীয় কয়টি খণ্ডক মিলে মস্তক গঠিত হয়, এখানে ঝামেলা আছে। যদি বলে মস্তকে পরিণত অবস্থায় খণ্ড কয়টা, পরিণত অবস্থায় মস্তকের খণ্ড একটা, মানে অখণ্ড। বাট ভ্রূণ অবস্থায় খণ্ড কয়টা, আমরা জানি বইতে সরাসরি বলা আছে ভ্রূণীয় 6টি খণ্ডকে মস্তক গঠিত। মস্তকে কয়টি ওসিলি থাকে, আমরা জানি সুন্দর করে বইতে বলা আছে যে 3টি ওসিলি থাকে ঘাসফড়িংয়ের, হ্যাঁ, একজোড়া পুঞ্জাক্ষী আর 3টি ওসিলি। তো আমার মনে হয় এই ছিল প্রথম 22টা কোশ্চেন। এখান থেকে হয়তো সায়েন্টিফিক নেম ছাড়া প্রবলেম হওয়ার মতো কিন্তু কোনো কোশ্চেন এরকম করে নাই। তোমরা একটু খেয়াল রেখো শুধু যে কোন জায়গায় হচ্ছে কিউটিকল, কোন জায়গায় কাইটিন, ওকে, কাইটিন নির্মিত কিউটিকল, এই শব্দগুলো একটু বুঝতে হবে। এছাড়া এখানে আর কনফিউজ হওয়ার মতো তেমন কিছু নাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের পেজে, দেখি ওখানে তোমরা কেমন করলা। তো আমরা যদি আমাদের পরের পেজে আমরা যদি যাই, ওকে, তো পরের পেজে যেটা বলা আছে, নিচের কোনটি, খেয়াল করো, নিচের কোনটি সঠিক নয়। তো আমরা দেখি যে নিচের কোনটা হচ্ছে সঠিক নয়। আমাদের স্ক্লেরাইড বহিকঙ্কালকে শক্ত রাখে, সঠিক অবশ্যই। ঘাসফড়িংয়ের দেহের প্রথম ও নাশপাতির মতো অংশ হচ্ছে মস্তক, জানি আমরা এটা, মস্তক নাশপাতির মতো দেখতে। মস্তকের ঊর্ধ্বমুখী অবস্থানের কারণে একে হাইপোগনাথাস বলা হয়। দেখে বুঝতে পারতেছি হাইপো শব্দের মানে হচ্ছে নিচে, তাহলে মস্তক আছে কোন দিকে, নিম্নমুখী, ঊর্ধ্বমুখী না। মস্তকের নিম্নমুখীর জন্য একে কী বলা হয়, হাইপোগনাথাস বলা হয়। তাহলে এটা একটা ভুল কথা, সঠিক নয় বললে এটা হবে অ্যান্সার, আর আমরা দেখবই না। মস্তক অঞ্চলে দেখা যায় না কোনটি, মস্তক অঞ্চলে দেখা যায় না হচ্ছে সবগুলি আছে, এপিক্রেনিয়াম আছে, অ্যান্টেনা আছে, পুঞ্জাক্ষী আছে, সো হাইপোক্রেনিয়াম দেখা যাবে না। মস্তকের বহিকঙ্কালকে বলা হয় ক্যাপসুল বা হেড ক্যাপসুল বলা হয়, বইতে সরাসরি বলা আছে। এপিক্রেনিয়াম কয়টি অঞ্চলে ভাগ করা হয়, দেখবা মস্তকের অংশগুলো বলা আছে, 4টা অংশ নাম দেওয়া আছে বইতে। ক্যাপসুলের অংশ নয় কোনটা, মনে রাখবা ক্যাপসুলের উপরে আছে ভার্টেক্স, জেনা এবং ফ্রন্স। ফ্রন্স আছে সামনে, জেনা হচ্ছে পাশে, পেডিকল বলে কোনো কিছু নাই, ওকে। তাহলে এটা আমরা মনে রাখবো। ক্যাপসুলের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অংশকে কি বলা হয়, ত্রিকোণাকার অংশকে বলা হয়, পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অংশকে বলা হয় ভার্টেক্স, আমরা জানি উপরের দিকে যে অংশটা। ক্যাপসুলের গোড়ার নিচের কোন, ক্যাপসুলের ক্ষেত্রে নিচের কোন বাক্যটি সঠিক নয়, কঙ্কাল হিসাবে কাজ করে মস্তক, অবশ্যই সত্য কথা এটা, মস্তকের কঙ্কাল হিসাবে কাজ করে, আরও সত্য কথা। ক্যাপসুলের ওখান থেকে অ্যান্টেনা পুঞ্জাক্ষী আসে, তাহলে ক্যাপসুলের, তাহলে এটা হবে কি হচ্ছে বলো তো, এটাই হচ্ছে আমাদের কি, মিথ্যা কথা, বুঝতে পারতেছি। 3টা সত্য হলে লাস্টটা মিথ্যা হবে। প্রতিটি অ্যান্টেনা কয়টি অঞ্চল নিয়ে গঠিত, আমরা জানি 3টা অঞ্চল, স্কেপ, পেডিসেল আর হচ্ছে জানি এটা, তাই না, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। আচ্ছা, এবার যাবো যেটা, সেটা হচ্ছে অ্যান্টেনা নিচের কোনটির সঙ্গে জড়িত, মনে রাখবো অ্যান্টেনা 3টা অংশ 3টি কাজই করে। মনে রাখার টিপস হচ্ছে অ্যান্টেনার 3টা অংশ, এবং 3টা অংশ কী করে, 3টি কাজই করে, স্পর্শ, ঘ্রাণ এবং সংবেদন। তাহলে অ্যান্সার হবে সবকটি। ঘাসফড়িংয়ের কয়টি পুঞ্জাক্ষী বিদ্যমান, 2টি, বা মনে রাখবো 1 জোড়া, নট 2 জোড়া। প্রতিটি পুঞ্জাক্ষীতে কয়টি ওমাটিডিয়াম বিদ্যমান, এটা নিয়ে একটু কনফিউশন আছে, নতুন বইতে সুন্দর করে বলা আছে যেটা, সেটা হচ্ছে প্রায় 2000, তোমরা হয়তো জানো প্রায় 2000, কিন্তু এটা অন্য একটা বইতে বলা আছে 1000 থেকে 1200টি, এবং এই কোশ্চিনটা একটা ভার্সিটিতে এসেছিলো, ওখানে অ্যান্সার ছিল 1000 থেকে 1200টি। তো আমরা যেহেতু ওইখান থেকে কোশ্চিনটা নিয়েছি, অ্যান্সার দেবো 1000 থেকে 1200টি, বাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কত হবে মনে রাখবা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কিন্তু প্রায় কত বলো তো, প্রায় 2000, এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার।
আচ্ছা, বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে কোনটা? পুঞ্জাক্ষিতেও হয়, ওসেলিতেও হয়, দুই জায়গাতেই হয়। ওসেলায় কয়টা রেটিনাল কোষ থাকে এটা জানি আমরা, 5 থেকে 7টা রেটিনাল কোষ থাকে, বইতে সরাসরি দেওয়া আছে এটা। তারপরে ওসেলায় র্যাবড্রম থাকে কয়টা? র্যাবড্রম অলওয়েজ থাকবে একটা। ওকে, ওমাটিডিয়াম বলো, ওসেলায় বলো, সব কিছুতে র্যাবড্রম আছে কয়টা? একটা করে আছে। আচ্ছা, ঘাসফড়িংয়ের আমরা চলে যাবো যেটা ঘাসফড়িংয়ের রঞ্জক আবরণী কোষ। আচ্ছা, এটা একটু বোঝার আছে, খেয়াল করো। ঘাসফড়িংয়ের রঞ্জক কোষ আবরণী কোনটি? এখানে আমাদের প্যাচ লেগে যায়। তো মনে রাখবা ওসেলাইটা কিন্তু সুন্দর করে দেখবা, বইতে সরাসরি লেখা আছে। ওসেলাই যে প্যারাটা আছে, ওই প্যারার ওসেলাই প্যারার 3 নম্বর লাইনে লেখা আছে যে ওসেলাইয়ের কোষগুলো হচ্ছে রঞ্জক আবরণীযুক্ত। রঞ্জক, ওকে, এটা মনে রাখবা কিন্তু। হ্যাঁ, তো ওসেলাই হবে অ্যান্সার, ওখান থেকে নেওয়া হচ্ছে কোশ্চিনটা। আলোর তীব্রতা মানে আলোকের তারতম্য বুঝতে সাহায্য করে কোনটা? মনে রাখবো ওসেলাই। আর ঘাসফড়িংয়ের মোট কয়টি মুখপাঙ্গ আছে? এটা মনে রাখার আমাদের প্যাচ লেগে যায়, নামগুলো আমরা জানি। দেখো একটু বলি, মুখপাঙ্গের মধ্যে একটা আছে হচ্ছে ম্যান্ডিবল। মনে রাখবো ম্যান্ডিবল আছে কয়টা? ঘাসফড়িংয়ের ম্যান্ডিবল আছে 2টা, ম্যাক্সিলা আছে 2টা, তাহলে 2 2 কয়টা হলো? 4টা। উপরের ঠোঁটকে আমরা কি বলি? ল্যাব্রাম। নিচের ঠোঁটকে বলি হচ্ছে ল্যাবিয়াম। তাহলে মোট কয়টা হলো? 6টা। তাহলে আমি আবার বলছি, ম্যান্ডিবল 2টা, ম্যাক্সিলা 2টা, 2 2 4, ল্যাব্রাম একটা, ল্যাবিয়াম একটা, 6, আর হাইপোফ্যারিংস একটা। তাহলে মোট কয়টা? 7টা। যদি বলে কতটি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 7টি। নিচের কোনটি সঠিক নয়? তো এখানে দেখো বাকিগুলো সব সত্য। 3 নাম্বারটা একটু খেয়াল করো। ল্যাব্রাম খাদ্যবস্তুকে লালার সাথে মিশতে সাহায্য করে। খাদ্যবস্তুকে লালার সঙ্গে মিশতে সাহায্য করে উপজিহ্বা হাইপোফ্যারিংস, যেটা জানি। আমাদেরও কিন্তু জিভা কী করে? খাদ্যবস্তুকে লালার সঙ্গে মিশাইতে সাহায্য করে। দেখি জানি, বুঝতে পারবো এটা। ম্যাক্সিলার কয়টা অংশ? সুন্দর করে বলা আছে। ম্যাক্সিলার অংশ হচ্ছে 5টা, কর্ডোরি স্টাইপস, ল্যাসেনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প, জানি আমরা এটা। নিচের কোনটা ম্যাক্সিলার অংশ নয়? একটু খেয়াল করো, প্যাচ লেগে যায়। নামগুলো কিন্তু সব কিন্তু এভাবে দেওয়া আছে, কর্ডো স্টাইপ, ল্যাসেনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। অনেকে পাল্প পদে দাগায় ফেলছে ভুল করে। খেয়াল করো, এটা স্টাইল বলা আছে একটা, খেয়াল করো। স্টাইল কিন্তু ম্যাক্সিলার কোনো অংশ না। ওকে, হবে হচ্ছে স্টাইপ, কর্ডো স্টাইপ। তাহলে এখানে একটা দেখো লড, এই লটা হবে না, লড জায়গায় যদি প থাকতো, স্টাইপ হতো, তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো, মানে এটা ম্যাক্সিলার অংশ হতো। তাহলে ম্যাক্সিলার অংশ নয় যদি বলে কোনটা, অ্যান্সার কী হবে? এই স্টাইলটাই হচ্ছে অংশ নয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোনটিতে সংবেদী থাকে না? কর্ডোতে কোনো সংবেদী নাই, কর্ডো হচ্ছে একদম শুরুর অংশ, বাকি সবগুলোতেই সংবেদী আছে। এটা ইম্পর্টেন্ট তথ্য কিন্তু। ম্যাক্সিলারি পাল্প কয় খণ্ডে ভাগ করা হয়? মনে রাখবো, ম্যাক্সিলারি পাল্পের হচ্ছে 5 খণ্ড, বাট ল্যাবিয়াল পাল্প কিন্তু 3 খণ্ড, এটা মনে রাখবা। প্রথম ম্যাক্সিলা বলা হয় কোনটাকে? মনে রাখবা, ল্যাবিয়ামকে বলা হয় সেকেন্ড ম্যাক্সিলা, আর ম্যাক্সিলারি পাল্প যেটা, ওটা কি বলা হচ্ছে? প্রথম ম্যাক্সিলা। ওকে, তো এই ছিল 23 থেকে 45টা কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন কিন্তু এখানে চরম কনফিউশনিং ছিল। যারা ভালো করে পড়েছো, ডিটেলস পড়েছো এবং অপশনগুলো ভালো করে পড়েছো, তারা কিন্তু আমার মনে হয় কনফিউজড হও নাই। অনেকে এখানে ভুল অ্যান্সার দিয়েছো। তো চলো দেখি আমরা পরের কোশ্চেনগুলোর কী অবস্থা। আমরা চলে যাব হচ্ছে পরের পেজে চলে যাব। তো খেয়াল করো, 46 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কোনটি সঠিক? এখানে সঠিক কথা বলা আছে। ল্যাব্রাম চর্বণে সাহায্য করে না, চাবাইতে সাহায্য করে হচ্ছে কোনটা বলো তো? ম্যান্ডিবল। হাইপোফ্যারিংস নাড়াচড়া করে, আর পড়বই না, পেয়ে গেছি, সঠিক অ্যান্সার পেয়ে গেছি। হাইপোফ্যারিংস কী করে? খাবারকে নাড়াচাড়া করে, উপজিহ্বার কাজই এটা। ম্যান্ডিবলের ভিতরে কয়টা দাঁত থাকে? এটা অন্য বইয়ের তথ্য, মনে রাখবা। 4 থেকে 6টা করাতের মতো দাঁত থাকে, এই জিনিসটা মনে রাখবা। যারা জানো না তারা জেনে রাখবো জিনিসটা। ঘাসফড়িংয়ের বক্ষ দেশে কয় জোড়া শ্বাসরন্ধ্র আছে? মনে রাখবো, মোট শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া। এর মধ্যে হচ্ছে প্রথম 2 জোড়া আছে বক্ষ দেশে, আর পরের 8 জোড়া আছে উদরের প্রথম 8 খণ্ডকে। ওকে, এটা মনে রাখবো আমরা। তাহলে 2, শ্বাসরন্ধ্রকে আবৃতকারী পর্দার নাম কি? মনে রাখবো, শ্বাসরন্ধ্রকে আবৃতকারী পর্দার নাম হচ্ছে পেরিট্রিম, সরাসরি বইতে বলা আছে। স্পাইরাকলের সামনে থাকে পেরিট্রিম। পেরিট্রিম হচ্ছে নিচের কোনটি দিয়ে নির্মিত? ওখানে বইতেই বলা আছে কাইটে নির্মিত পেরিট্রিম। তারপরে চলে যাব কোনটি সঠিক নয়। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, উদর 11টি খণ্ডকে গঠিত, অবশ্যই মনে রাখবা। ঘাসফড়িংয়ের হচ্ছে মস্তকে হচ্ছে 6টা খণ্ড, ভ্রূণ অবস্থায়, পরিণত অবস্থায় 1 খণ্ড, বক্ষে 3 খণ্ড, আর হচ্ছে উদরে মোট 11টা খণ্ড। তারপরে চলে যাব হচ্ছে পুরুষের উদরীয় অঞ্চল স্ত্রীর অপেক্ষা বড়, এটা তো ভুল কথা, এটাই সঠিক নয়। কারণ মনে রাখবো, স্ত্রী হচ্ছে কী করে? ডিম পাড়ার বহন করে, মানে ওভিপোজিটর বহন করে। যেহেতু ওভিপোজিটর বহন করে, তাহলে ফিমেলদের কী হবে? উদরটা কী হয়? পুরুষদের চেয়ে কী হয় বলো তো? চওড়া হয়, বড় হয়। তো এটাই মিথ্যা কথা, বাকিগুলো আর পড়বই না, বাকিগুলো অবশ্যই সত্য হবে। স্ত্রী ঘাসফড়িংয়ের ওভিপোজিটরে কয়টি কপার টিকা থাকে? এটা একটু জেনে রাখবা, এটা অন্য একটা বই থেকে নাম আছে। 4টি কপার টিকা থাকে।
ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী কয় অঞ্চলে ভাগ করা হয়? এটা আমাদের মতোই 3টে অঞ্চলে ভাগ করা হয়, অগ্রান্ত, মধ্যান্ত আর পশ্চাদান্ত। নিচের কোনটি সঠিক নয়? ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী ভ্রূণীয় মেসোড্রাম থেকে উদ্ভূত, এটা আসলে সঠিক না, এটাই মনে রাখবা, বাকিগুলো কিন্তু সঠিক। ঠিক আছে। আচ্ছা দেখো, কপে পরের অংশ হচ্ছে গিজার্ড, তাই না? এবং মুখছিদ্রের ওখানে সিবেরিয়াম নামক একটা প্রকোষ্ঠের গোড়া অবস্থিত। মুখছিদ্র সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। বইতে সরাসরি দেওয়া আছে এই দুটো তথ্য। তাহলে ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী ভ্রূণীয় মেসোড্রাম থেকে উদ্ভূত, এই কথাটা কিন্তু সঠিক না। ওকে। এবং আমরা জানি ওদের কিন্তু কি থাকে বলো তো, ওদের কিন্তু সিলমটা ভেঙে গিয়ে ওখানে কী হয়, রক্তপূর্ণ সিলম হয়ে যায়, হিমোসিল বলি আমরা ওটাকে। আচ্ছা, গিজার্ডের পরবর্তী অংশ ভ্রূণীয় কোন স্তর থেকে গঠিত হয়? এটা এন্ডোরাম থেকে আসে। একটু জানার তথ্য, এটা একটু আনকমন কোশ্চেন, এটা সবগুলো কোশ্চেন জানার দরকার নাই। 10টা কোশ্চেন ছিল একদম অন্য বই থেকে নেওয়া। আমি চাই যে তোমরা 80টা অ্যান্সার করো, আমাকে 80+ নাম্বার দিলে আমি খুশি। এগুলো জেনে রাখবা, একটু 2-একটা কোশ্চেন একটু এরকম থাকবে। এটা সরাসরি বই থেকে নেওয়া হয়েছে। মেসেন্টেরন এবং স্টেমোডিয়ামের সংযোগস্থলে কী থাকে? মনে রাখবো, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলা হয়। মেসেন্টেরনের শেষ অংশে হলুদ বর্ণের অংশের নাম কি? এটাকে বলা হয় মালপিজিয়ান নালিকা। আমরা জানি, খুব ভালো করে মনে রাখবা, মালপিজিয়ান বডি হচ্ছে মানুষের পাওয়া যায়, মানুষের বৃক্কের অংশ হচ্ছে মালপিজিয়ান বডি, আর ঘাসফড়িংকে বলা হয় মালপিজিয়ান নালিকা। মনে রাখার টিপস হচ্ছে ঘাসফড়িং দেখতে নালিকার মতো, তাহলে ওর হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। ওকে। আর মানুষের আছে বডি, তাই না? মানুষের বৃক্কের একটা অংশ হচ্ছে মালপিজিয়ান, নেফ্রন একটা অংশ মালপিজিয়ান বডি। পেরিটোপিক পর্দা ঘাসফড়িংয়ের কোন তন্ত্রের বৈশিষ্ট্য? এটা আমরা জানি, পেরিটোপিক পর্দা থাকে হচ্ছে পৌষ্টিক তন্ত্রের বৈশিষ্ট্য। এখানটা প্যাচ লেগে যায়, পেরিট্রিম কিন্তু হচ্ছে শ্বসন তন্ত্রের অংশ, আর পেরিট্রপিক পর্দা আছে হচ্ছে পৌষ্টিক তন্ত্রে। এটা কিন্তু সরাসরি বইতে লেখা আছে, অনেকেই কনফিউজড হয়ে যাবে জিনিসটা। রেকটামের অভ্যন্তরে কয়টা রেকটাল প্যাপিলা আছে? 6টা রেকটাল প্যাপিলা আছে, এটা একটু মনে রাখবা, সরাসরি বইতে দেওয়া আছে। ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? প্রধান পৌষ্টিক গ্রন্থি বলতে আমরা লালাগ্রন্থিকে বোঝাবো ওদের, এটাই ওদের প্রধান পৌষ্টিক গ্রন্থি, বইতে বলা আছে, এটা মনে রাখবা। এটা একজোড়া লালাগ্রন্থি আছে ওদের প্রধান পৌষ্টিক গ্রন্থি হিসাবে। খাদ্যবস্তু পরিপাকের জন্য পাচক্রস নিঃসরণ হয় কোনটি থেকে? লালাগ্রন্থি এবং হেপাটিক সিকা, 2 জায়গা থেকে আসে, বইতে সরাসরি বলা আছে। আচ্ছা, তারপরে চলে যাবো যেটা, সেটা হচ্ছে রক্ত সংবহন ঘাসফড়িংয়ে কয় ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? একটু খেয়াল করো, ঘাসফড়িংয়ে কয় ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? তো আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি রক্ত সংবহন তন্ত্র 2 ধরনের, একটা হচ্ছে উন্মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। তো ঘাসফড়িংয়ে যেটা, সেটা হচ্ছে যে ঘাসফড়িংয়ের সিলোমের ভিতরে সেখানে কিন্তু হিমোসিল, ওটা কিন্তু একটা উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। ওকে। তো ওখানে আর বদ্ধ তো সব জায়গাতেই আছে, দেহের অন্যান্য অংশতে বদ্ধ থাকবেই, স্কিন যেগুলো অংশগুলো আছে ওগুলোতে বদ্ধ আছে। তাহলে মোট রক্ত সংবহন 2 প্রকার, এই 2 প্রকারই কিন্তু ঘাসফড়িংয়ে পাওয়া যায়। একটু কনফিউশনিং কোশ্চিন অনেকের জন্য, মনে রাখবা সিলোমের ভিতরে রক্ত যেটা আছে ওটা হচ্ছে উন্মুক্ত রক্ত, ওটাকে বলা হয় উন্মুক্ত রক্ত সংবহন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাবো যেটা, সেটা হচ্ছে নিচের কোনটি সঠিক? দেখো আমরা জানি এটা, তাই না? মলাস্কা এবং আর্থ্রোপোডাতে মুক্ত সংবহন পাওয়া যায়, এটা জানি আমরা, সত্য কথা এটাই, বাকিগুলো হচ্ছে মিথ্যা কথা। হৃদযন্ত্র কোন সাইনাস? হৃদপিণ্ড মানেই হচ্ছে কার্ডিয়াল শব্দটা জড়িত থাকবে হৃদপিণ্ডের সঙ্গে, তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস হবে কোনটা? হৃদযন্ত্র থাকবে এখানে। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কয়টা? আমরা জানি 7 প্রকোষ্ঠ, খুব ভালো করে মনে রাখবা। আচ্ছা, এবার যাবো যেটা, সেটা হচ্ছে যে কোনটি সঠিক নয়? হিমোসিল দেহের অঙ্গ বা উপাঙ্গে প্রসারিত হয় না, এটা কিন্তু সঠিক নয়, হয় এটা আসলে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে হিমোসিল থেকে রক্ত বিভিন্ন জায়গায় যায় দেহের। তারপরে ঘাসফড়িংয়ে কয় জোড়া স্পাইরাকল আছে? এটা আমরা জানি, ঘাসফড়িংয়ে মোট হচ্ছে স্পাইরাকল আছে আমরা জানি 10 জোড়া। তো এটা মোটামুটি আমরা জানি এটা। তো এই ছিল আমাদের হচ্ছে এই পেজের যে কোশ্চেনগুলো ছিল 46 থেকে 67। আশা করি এখানে হয়তো 2-1টা কনফিউশন ছাড়া তোমরা বেশিরভাগ কোশ্চেনই পেরেছো। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের পেজ, চলো দেখি এখানে কী অবস্থা তোমাদের। তো পরে যে কোশ্চেন পেজটা, সেখানে যে কোশ্চেনটা প্রথমে ছিল, কোনটির কারণে টাকিয়া চুপসে যায় না? মনে রাখবো, টাকিয়া চুপসে যায় না কারণ টাকিয়ার যে 3টি স্তর, সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় ইন্টিমা। এই ইন্টিমার মধ্যে টিনিডিয়া নামক একটা অংশ থাকে, এটার কারণে কিন্তু টাকিয়া কী হয় না, চুপসে যায় না। তার অ্যান্সার হবে কোনটা বলো তো? টিনিডিয়া। যদিও এখানে ইন্টিমা আছে, বাট আমরা অ্যান্সার দেবো কোনটা? টিনিডিয়া। কারণ ইন্টিমার ভিতরে যে টিনিডিয়া, সেই টিনিডিয়া থাকার কারণে কী হয় বলো তো? টাকিয়া চুপসে যায় না। বা টাকিওলে কিন্তু কি নাই? টিনিডিয়া নাই, ফলে টাকিওল কিন্তু কি হয়? চুপসে যায়। বা টাকিয়ায় টিনিডিয়া থাকার কারণে টাকিয়া কি হয় না? চুপসে যায় না। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা, এটা আমরা জানি। কোনটা সঠিক নয়? খেয়াল করো, সঠিক নয় যদি বলে, ট্রাকিওল তরল শূন্য থাকায় ইন্টিমার কারণে চুপসে যায় না। আসলে দেখো, পুরো তথ্যটাই একটা ভুল কথা।
একটু খেয়াল করো, আমরা জানি ট্রাকিওল চুপসে যায়, তাহলে চুপসে যায় না এটা মিথ্যা কথা। আরেকটা জিনিস মনে রাখবো, ট্রাকিওল কিন্তু তরল শূন্য না, ট্রাকিওল আসলে তরল পূর্ণ। ওকে, তাহলে মনে রাখবো ট্রাকিওল হচ্ছে তরল পূর্ণ এবং ট্রাকিওল কিন্তু কি হয়, চুপসেও যায়। তাহলে এটা একটা মিথ্যা কথা, ডাসা মিথ্যা কথা একদম। এই মিথ্যা কথাটা হচ্ছে এটাই অ্যান্সার। ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীতে কয়টি মালপিজের নালিকা থাকে মনে রাখবা, এটা অন্য বইতে আছে 100টির মতো, এরকম করে লেখা আছে বইতে। মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে কী তৈরি করে মনে রাখবো, মাইক্রোভিলাইগুলো তৈরি করে হচ্ছে ব্রাশ বর্ডার, এটা মনে রাখতে হবে আমাদেরকে ভেতরের দিকে। আচ্ছা, এবার আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে পুঞ্জাক্ষীর বৈশিষ্ট্য 9 কোনটি। তো পুঞ্জাক্ষীর বৈশিষ্ট্য 9 যদি বলি, পুঞ্জাক্ষী কিন্তু কী থাকবে না, পুঞ্জাক্ষী কিন্তু হচ্ছে কিউটিন আবৃত থাকবে না, এটা মনে রাখবা। বাকি সবগুলো কিন্তু সত্য, প্রতিম্ব তৈরি করে, উত্তল, কালো, বড়, বৃন্তহীন, সব সত্য। ওকে, আচ্ছা, কিউটিন আবৃত এটা হচ্ছে মিথ্যা। এরপরে যাবো যেটা, সেটা হচ্ছে যে একক দর্শন এক কোন এক কী বলছে পরের যে কোশ্চিনটা, কোনটি দর্শন একক হিসাবে কাজ করে। আমরা জানি দর্শন একক হচ্ছে কোনটা বলো তো, ওমাটিডিয়াম। ঘাসফড়িংয়ের হচ্ছে দর্শন একক হিসেবে কাজ করে কোনটা, ওমাটিডিয়ামকে বলা হয় পুঞ্জাক্ষীর দর্শন একক, এখানে কোনো কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। ঘাসফড়িংয়ের লেন্সের মতো কাজ করে কোনটা, সরাসরি বইতে বলা আছে কর্নিয়া। ঘাসফড়িংয়ের প্রতিসরণ অঙ্গ হিসাবে কাজ করে কোনটা, ক্রিস্টালাইন কোন কোষ। র্যাবডোম গঠিত হয় কোনটা থেকে, রেটিনুলার কোষ থেকে র্যাবডোম গঠিত হয়। আলো গৃহীত হয় কোথায়, সরাসরি বলা আছে আলো গৃহীত হয় র্যাবডোমে। আশা করি এগুলো কনফিউজ কেউ হও নাই, মিস করো না এই কোশ্চেনগুলো কেউ। ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক রাখে হচ্ছে রেটিনাল সিট, এটা আমরা জানি, একটা পর্দা। আলোক সংবেদী অংশ নয় কোনটা, কর্নিয়াজেন কোষ। র্যাবডোম তো আলোক সংবেদী। তারপরে ক্রিস্টালাইন কোন, এটাও কিন্তু আলোক সংবেদী। রেটিনাল সিটও আলোক সংবেদী। তাহলে কর্নিয়াজেন কোষ এটা কিন্তু আলোক সংবেদী না, কারণ এটার কাজ হচ্ছে কর্নিয়া তৈরি করা, কোষ তো কিন্তু সংবেদন হবে না, তাই এটার কাজ হচ্ছে কর্নিয়া তৈরি করা। আচ্ছা, কোনটি সঠিক নয়, ঘাসফড়িং উজ্জ্বল আলোতে সুপারপজিশন করে, এই তথ্যটা সঠিক নয়। সুন্দর করে মনে রাখবা, সুপারের দন্তের দিয়ে মনে রাখবা হচ্ছে স্বল্প আলো। হ্যাঁ, তাহলে মনে রাখবো সুপারপজিশনের দন্তের শতে মনে রাখবো হচ্ছে স্বল্প আলো। তাহলে ঘাসফড়িং কী করতেছে, স্বল্প আলোতে করতেছে সুপারপজিশন, উজ্জ্বল আলোতে করতেছে অ্যাপোজিশন। তাহলে এটাই হচ্ছে আমাদের কী বলতো, এটাই হচ্ছে আমাদের সঠিক নয়। নিচের কোনটি সঠিক, সুপারপজিশনে আইরিশ আবরণী সংকুচিত হয়, এটা মনে রাখবো, আইরিশ আবরণী সংকুচিত হয়, ফলে সর্বাধিক আলো কী হয় বলতো, ঘাসফড়িং ও ওমাটিডিয়ামের ভিতরে র্যাবডোমের মধ্যে গৃহীত হয়। ওকে, এটা মনে রাখবো, এটা সঠিক আমরা জানি। তারপর মনে রাখবো ঘাসফড়িংয়ের শুক্রাশয় ফ্যাট বডি দিয়ে আবৃত, এটা সরাসরি বইতে বলা আছে। নিচের কোনটা সঠিক নয়, দেখো খেয়াল করো, ঘাসফড়িংয়ের 3, 4, 5ম খণ্ডকে কী আছে বলো তো, শুক্রাশয় আছে, সত্যি কথা এটা। তার তৃতীয়, চতুর্থ, পঞ্চম খণ্ডকে কিন্তু শুক্রাশয় অবস্থিত, সত্যি কথা এটা। কিন্তু সমস্যা হচ্ছে দুই পাশে 2 জোড়া শুক্রাশয়, মনে রাখবা কোনো প্রাণীরই 2 জোড়া শুক্রাশয় থাকে না, শুক্রাশয় হয় 2টি বা 1 জোড়া। তাহলে এইটা হচ্ছে আমাদের কী বলো তো, মিথ্যা কথা। তাই এটার জন্য এটা তথ্যটা কী হয়ে গেল বলো তো, সঠিক নয় হয়ে গেল। বাকি সবগুলো কিন্তু সত্য, এবং এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু যেগুলো সত্য হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ হিসেবে চলে আসবে। ঘাসফড়িংয়ে যৌন মিলন কখন ঘটে মনে রাখবো, এটা গ্রীষ্মের সময় ঘটে। মনে রাখ টিপস হচ্ছে, মনে রাখবো সামারের এসতে মনে রাখবো সেক্স, তাহলে ওদের সেক্সুয়াল মিলন যেটা সেটা হয় সামারে। অসম্পূর্ণ রূপান্তরের শিশু প্রাণীকে বলা হয় নিম্ফ, মনে রাখবো, এটা জানি আমরা। এটা সম্পূর্ণ রূপান্তর হলে আমরা বলি হচ্ছে লার্ভা, অসম্পূর্ণ রূপান্তরে আমরা বলি হচ্ছে নিম্ফ। পরের কোশ্চিনটা দেখো, সম্পূর্ণ রূপান্তরে কী বলা হয়, সম্পূর্ণ রূপান্তরে বলা হয় লার্ভা। তো আমার মনে হয় এখানেও 2-1টা কোশ্চেন ছাড়া ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সবার পারার কথা, পারতে হবে এগুলো। হ্যাঁ, ওকে, তো চলো দেখি আমরা পরের কোশ্চেনগুলোতে তোমাদের কী অবস্থা। আমাদের লাস্ট যে পেজটা ছিল সেইটা, এটা অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় কোন প্রাণীতে, খেয়াল করো, এটা হচ্ছে আমরা জানি ঘাসফড়িং, তেলাপোকাতে পাওয়া যায় অসম্পূর্ণ রূপান্তর, এটা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যা যা সত্য তেলাপোকার ক্ষেত্রে মোটামুটি তাই সত্য। ওকে, তো এখানে আরেকটা তথ্য আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে মৌমাছি, প্রজাপতির এই দুটাতে কী হয় বলো তো, সরাসরি বইতে বলা আছে মৌমাছি এবং প্রজাপতি এই দুটাতে কিন্তু সম্পূর্ণ রূপান্তর ঘটে, আর সাপে তো কোনো রূপান্তরই ঘটে না। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো, তেলাপোকা হচ্ছে আমাদের অ্যান্সার। খোলস ত্যাগকে কী বলা হয় মনে রাখবো, খোলস মোচনকে বলে মোল্টিং, এটা মনে রাখবো, মোল্ডিং না মোল্টিং। ঘাসফড়িংয়ে কয় ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান, সরাসরি বইতে বলা আছে 4 ধরনের। খোলস নির্মোচন প্রক্রিয়া কোনটার কারণে হয় মনে রাখবে, এগডাসন হরমোনের কাজটা করে, সরাসরি বইতে বলা আছে। আর অস্বাভাবিক বৃদ্ধি প্রতিহত করে কোনটা, অস্বাভাবিক বৃদ্ধি প্রতিহত করে হচ্ছে জুভেনাইল হরমোন, এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে ঘাসফড়িংয়ের গ্যাস্ট্রো রিসেপ্টর কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্পে পাওয়া যায়। গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাকতন্ত্রের সঙ্গে জড়িত,
ম্যাক্সিলারি পাল্পের কাজই তো এটা, তাই না? খাবারকে ভিতরের দিকে ধরা, হরণ প্রতিরোধ করা, এগুলো ম্যাক্সিলারি পাল্পের কাজ। তো গ্যাস্ট্রো রিসেপ্টর হচ্ছে এগুলো। হিমোসিলে কয় প্রকোষ্ঠ? আচ্ছা, হিমোসিল কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? মনে রাখবা, হিমোসিলে মোট প্রকোষ্ঠ আছে আমরা জানি 3টা। একটা হচ্ছে কি বলো তো, একটা কী কী আছে আমরা জানি। একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস এবং পেরিনিউরাল সাইনাস। তাহলে হিমোসিল মোট 3টি প্রকোষ্ঠে বিভক্ত। ওকে, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল এবং পেরিনিউরাল। আর যদি পর্দা বলে তাহলে অ্যান্সার হবে কয়টা? 2টি পর্দা, 3টি প্রকোষ্ঠ। নিচের কোনটি সঠিক নয়? ঘাসফড়িংয়ের হিমোসিল লসিকাপূর্ণ। এটা রসিকাপূর্ণ না, আসলে রক্তপূর্ণ হবে। লসিকাও থাকে, বাট লসিকা তো পূর্ণ না, পূর্ণ হচ্ছে রক্ত দিয়ে, এই জন্য তাকে বলে হিমো লিম্ফ। বাট ওখানে রক্ত, লসিকাও কিন্তু থাকবে, কথাটা কিন্তু একেবারে মিথ্যা না। বাট লসিকা পূর্ণ বললে রক্তকে আমরা ইগনোর করতেছি, বাট ওখানে বেশি আছে রক্ত, অ্যান্সার হবে এই জন্য মিথ্যা এটা। তারপরে হিমোলিম্ফের কাজ নয়, হিমোলিম্ফের কাজ অক্সিজেন পরিবহন করা না, এটা মনে রাখবা। ঘাসফড়িংয়ের রক্ত শ্বসনে ভূমিকা রাখে না। এটা দেখি আমাকে কমেন্টস করে জানাও যারা এই সলভ ক্লাসটা দেখতেছো, যে ঘাসফড়িংয়ের রক্ত কেন শ্বসনে ভূমিকা রাখে না। দেখি কে কে পারো বলতে। ওকে, এটা একটা কোশ্চিন থাকলো তোমাদের জন্য, যারা এই ক্লাসটা করলা, এতক্ষণ ধরে সলভ ক্লাসটা করলা, দেখি তারা আমাকে অ্যান্সার করতে পারো কি না। হিমোলিম্ফের কাজ কিন্তু অক্সিজেন পরিবহন না। তাহলে এবং 2টা কোশ্চেন এখানে দিলাম, একটা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত কেন শ্বসনে ভূমিকা রাখে না, এবং 2 নাম্বার হচ্ছে তাহলে অক্সিজেন পরিবহনটা করে কে, অক্সিজেন বিনিময়টা করে কে, ঘাসফড়িংয়ের অক্সিজেন বিনিময়টা করে কে। 2টা কোশ্চিন। ওকে, একটা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত কেন শ্বসন ভূমিকা রাখে না, আর 2 নম্বর হচ্ছে তাহলে ঘাসফড়িংয়ের এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়, এটা করে কে। আচ্ছা, পরের কোশ্চিন, প্রতি ঘন মিলিমিটার রক্তে হিমোসাইটের সংখ্যা, এটা 15 থেকে 60,000, এটা অন্য একটা বইতে দেওয়া আছে, তথ্যটা জেনে রাখবা। আশা করি এটা তোমরা না জানলেও হবে, বাট জেনে রাখো তথ্যটা, না পারলেও সমস্যা নেই এই কোশ্চিনটা। নিচের কোনটি সঠিক নয়? ঘাসফড়িংয়ের লোহিত কণিকাকে, রক্তকণিকাকে হিমোসাইট বলে না, এটা মিথ্যা কথা। ওকে, ঘাসফড়িং এরকম করে লোহিত শ্বেত অনুচক্রিকা বলে কোনো রক্তকণিকা নাই। ওই রক্তকণিকা 3 প্রকার: প্রোহিমোসাইট, ওকে, বৃহদাকার হিমোসাইট এবং ট্রানজিশনাল হিমোসাইট। ওকে, 2টি নির্মোচনের মধ্যবর্তী সময়কে কী বলা হয়? মনে রাখবো, 2টি নির্মোচনের মধ্যবর্তী সময়কে বলা হয় ইনস্টার, এটা মনে রাখবা। আর কোনটি সঠিক এটা মনে রাখবো, যেটা সেটা হচ্ছে অ্যাপোজিশন, প্রতিবিম্ব। খেয়াল করো, দেখো এখানে খেয়াল করো কোনটি সঠিক। ঘাসফড়িংয়ের রূপান্তর, ডিম থেকে লার্ভা কখনোই হবে না, ও তো লার্ভা হয় না, আর লার্ভার নিম একসঙ্গে পাওয়া যায় না। নিমফের বর্ণ ফ্যাকাশে সবুজ না, এটাও মিথ্যা কথা। তারপরে চলে যাও, রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্ত্র বেরিয়ে অলফ্যাক্টরি স্নায়ুর সঙ্গে যুক্ত হয়, মিথ্যা কথা এটা। রেটিনুলার কোষ তো আসলে দর্শনের সঙ্গে, অপটিকের সঙ্গে যুক্ত করবে, এটা অলফ্যাক্টরি না, অপটিক হবে। আর অ্যাপোজিশন প্রতিবিম্ব কেবল উলম্বিক আলোক রশ্মি গ্রহণ করে। অবশ্যই অ্যাপোজিশন উজ্জ্বল আলোতে হয়, উজ্জ্বল আলোতে সে কী করে, শুধুমাত্র উলম্ব আলোটা নেয়, এটা মনে রাখবো। আর যখন স্থিমিত আলোতে হয় তখন সে কী করে, সব দিকে আলো নেয়, যেটা সুপার পজিশন। তাহলে অ্যাপোজিশনে কোনটা হয় মনে রাখবো, অ্যাপোজিশনে শুধু উলম্ব, মনে রাখবো অ্যাপোজিশন উলম্ব, এতে অ্যাপোজিশন, এতে উলম্ব, এরকম করে মনে রাখবো আর কি জিনিসটা। তো এই ছিল 100টা কোশ্চিন। আশা করি এখানে 10টা কোশ্চিনের মতো থাকবে, যেগুলো একটু তোমাদের জন্য কাছে উল্টাপাল্টা মনে হয়েছে। তো আমার টার্গেট ছিল 85+ অ্যান্সার। যারা এই পরীক্ষায় 85+ নাম্বার পাবা, আমি ধরে নেব তাদের ঘাসফড়িং পড়া ভালো হয়েছে। 90 পাইলে তো সুপার পড়া হয়েছে। আর 10টা কোশ্চিন দিয়েছি জাস্ট জেনে রাখার জন্য, তথ্যগুলো এগুলো অন্য একটা বই থেকে নেওয়া, জাস্ট জেনে রাখার জন্য। তো এই ছিল আমাদের পরীক্ষা, অনলাইন এক্সাম 5-এর সলভ ক্লাস। তো ইনশাল্লাহ কালকে অনলাইন এক্সাম 6-এর সলভ ক্লাসটা আমি আবার পোস্ট করে দেবো। তো সবাই ভালো থেকো, পড়াশোনা করো বেশি বেশি করে। আর পরীক্ষা কিন্তু হবেই, যতই যা হোক, ঠিক আছে, পড়াশোনা করতে হবে। করোনা আমাদের অনেককে ঝামেলা করতেছে, পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, কিন্তু মনে রাখো পরীক্ষা কিন্তু হবেই। পরীক্ষায় দিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশন টেস্টে যেতে হবে, ভালো জায়গায় চান্স পেতে হবে, তোমার স্বপ্ন পূর্ণ করতে হবে। তো আমাদের মেরিডিমের সঙ্গে থেকো, পরীক্ষাগুলো দাও, অনলাইন এক্সামগুলো দাও। আর তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের পেজে এবং গ্রুপে অ্যাড করো। আমি আবার রিকোয়েস্ট করতেছি, তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে, যেহেতু এখন কোচিং সব কিছু বন্ধ আছে, স্কুল কলেজ কোচিং সব বন্ধ, অনলাইন ছাড়া উপায় নাই, তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের পেজ এবং গ্রুপে অ্যাড করো। তারা এখানে আমাদের সঙ্গে থেকে ফ্রি আমাদের এক্সামগুলো দিতে পারবে। ফলে কম্পিটিশন বাড়বে, তারাও উপকৃত হবে, এবং আমার বিশ্বাস যে তুমি যদি এই উপকারটা তাদের করো, এর প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন। তো সবাই আমার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।